দর্শক শ্রোতা আমার পডকাস্টের সেকেন্ড এপিসোডে ওয়েলকাম। সেকেন্ড এপিসোডে এখনো আমরা বুক রিভিউ করছি। বুক রিভিউটা হচ্ছে দ্য ডক্টর অ্যান্ড দ্য সেন্ট। বেসিক্যালি ফরম্যাট হচ্ছে এই বইটা আমি ভালো করে পড়েছি, পড়ে ভিতরে অনেকগুলা নোট দিয়েছি। এখানে ট্যাব ইয়ের কাছে দেখাও ট্যাব, 3 ধরনের ট্যাব আছে। নীলগুলা হচ্ছে বইয়ে যে কোনো অরুন্ধতী রয় ভালো কিছু বললে সেটা দেখানো, লালগুলা হচ্ছে যে কোনো অ্যাকচুয়াল স্ট্যাটিস্টিক, আর গ্রিনগুলা হচ্ছে কোনো ম্যানুস্ক্রিপ্ট বা কিছু থেকে ডাইরেক্ট কোটেশন যেগুলো করেছে সেগুলো দেওয়া। দেখতে পাচ্ছেন অনেকগুলা এখানের মধ্যে ট্যাব আছে, তো আমরা বেশ দ্রুত বেগেই যাব। আশা করি অবান্তর কোনো কথা বলা হবে না, আর আমার বাবা অবান্তর কথা পছন্দ করার মানুষও না। সো আমরা স্ট্রেট কাট জাস্ট একটার পর একটা চলে যাব। আমি ফার্স্ট নোটেশন বের করতে করতে বাবা যদি একটু বলো অরুন্ধতী রয় সম্পর্কে তুমি কিছু জানো নাকি, আর ডক্টর অ্যান্ড দ্য সেন্ট ব্যাপারে কিছু জানো নাকি? আমরা রিভিউ করছি অরুন্ধতী রায়ের দ্য ডক্টর অ্যান্ড দ্য সেন্ট, কাস্ট, রেস and the annihilation of caste. The debate between B.R. Ambedkar and M.K. Gandhi. তো আম্বেদকর আসলে একজন দলিত শ্রেণীর মানুষ এবং খুব অস্বাভাবিকভাবেই তিনি শিক্ষার আলোকপ্রাপ্ত হন এবং মোটামুটি সমাজের একটা উঁচু আসনে চলে আসেন। আর মহাত্মা করমচাঁদ গান্ধী এই ইন্ডিয়া, পাকিস্তান, বাংলাদেশ এই উপমহাদেশের স্বাধীনতা আন্দোলনের অন্যতম পুরোধা। কিন্তু দুঃখজনক হলো যে উনি এই কাস্ট সিস্টেমকে ঈশ্বর প্রদত্ত জিনিস হিসেবে মেনে নিয়েছিলেন এবং এটাকে তিনি সাপোর্ট করতেন, এবং সেই জন্যই এই ডিবেট এবং এই বই। খুবই সুন্দর। বাবা আই গেস হুট করে বাবাকে পডকাস্টে নিয়ে এসেছি দেখে প্রিপেয়ার্ড ছিল না, বাট খুবই সুন্দর করে গুছিয়ে একটা ইন্ট্রোডাকশন দিয়েছে আমাদের বইয়ের জন্য। আর এই বইতে অবশ্যই অনেক উদাহরণ দেখা যাবে এখানে গান্ধী যে আসলে তার সময়ের রেসিজমের ঊর্ধ্বে উঠতে পারে নাই, সেটা খুবই ক্লিয়ার ছিল ওই সময় যারা বেঁচে ছিল, তার আশেপাশে ছিল, তাদের সবার কাছে। তো আমরা জাস্ট বইটা নিয়ে আগায় যাই, এই জিনিসটা সেলফ এভিডেন্ট হয়ে উঠবে। ফার্স্টটা শুরু হচ্ছে একটা ব্লু ট্যাব, মানে এখানে অরুন্ধতীরা একটা স্টোরি বলেছে, and I'm sorry, some of the stories might be a little adult content, so fair warning. এই স্টোরিটা বলি, আমি জাস্ট হুবহু অরুন্ধতী রয়ের ইয়েটা রিড করব। The mob dragged Surekha, Priyanka, and the two boys, one of them partially blind, out of the house. The boys were ordered. না, এটা আসলে আমি পড়তে পারছি না, তুমি পড়ে নিতে পারো। আচ্ছা আচ্ছা, আমি পড়ে, এটা বলা হচ্ছে খুবই এক্সট্রিম, জাস্ট এরকম কাহিনীগুলো কেন সবার জিব্বায় জিব্বায় নেয়, এত ডিসকাস্টিং কাহিনী। The boys were ordered to rape their mother and sister. When they refused, their genitals were mutilated and eventually they were lynched. Surekha and Priyanka were gang raped and beaten to death. The 4 bodies were dumped in a nearby canal where they were found the next day. সো এখানে যেটা দেখা যাচ্ছে আসলে ইন্ডিয়াতে সব থেকে লোয়েস্ট কাস্ট যারা আছে তাদের বিরুদ্ধে মানে অকথ্য ভাষায় বর্বরতা করা হয়, সেই বর্বরতারই একটা নমুনা দিতে গিয়ে এই কাহিনীটা বলা হয়েছে। আপনারা অবশ্যই নিশ্চয়ই খুবই শকড এই কাহিনীটা শুনে, বাট আরও শকিং যদি এটা প্রথমবার মতন আপনারা এই কাহিনীটা শুনলেন। আমি ডেফিনেটলি বইটা আগে পড়েছিলাম, বাট কাহিনীটা ভুলে গিয়েছিলাম। ডেফিনেটলি যখন ঘটনাটা ঘটেছে এটার ব্যাপারে কিছুই জানি না। আমি জানি না বাবাকে ইভেন বদার করবো নাকি এই কাহিনীটার উপর কমেন্ট করতে। আমি মাইকটা এখানে রাখছি, বাবার কিছু বলতে হলে বললে আমি নেক্সট সাথে যাচ্ছি।
Okay, next, আরেকটা blue tab. এখানে কি? What we call the caste system today is known in Hinduism's founding texts as Varnashrama Dharma or Chaturvarna, the system of four Varnas. The approximately 4,000 endogamous castes and subcastes, jatis, in Hindu society, each with its own specified hereditary occupation, are divided into four Varnas: Brahmins, priests; Kshatriyas, soldiers; Vaishyas, traders; and Shudras, servants. Outside of these Varnas are the Avarna castes, the Otishudras, subhumans, arranged in hierarchies of their own. The untouchables, the unseeables, the unapproachables, whose presence, whose touch, whose very shadow is considered to be polluting by privileged caste Hindus. And I guess নতুন কিছু বলার না, জিনিসটা basically just algebra equation এর এখানে function define করা হয় সেরকম কিছু। তো এখানের মধ্যে এটা একটা কোটেশন একটা স্পিচের থেকে, গান্ধীর একটা স্পিচের কোটেশন, একটা মিশনারি কনফারেন্সে মাদ্রাসে 1916 উনি বলেছিলেন, The vast organization of caste answered not only the religious wants of the community, but it answered to its political needs. The villagers managed their internal affairs through the caste system, and through it they dealt with any oppression from the ruling power or powers. It is not possible to deny the organizing capability of a nation that was capable of producing the caste system, its wonderful power of organization. So basically, এটা গান্ধীর একটা স্পিচের থেকে ডাইরেক্ট কোট, যেখানে সে কাস্ট সিস্টেমের কৈফিয়ত গাচ্ছে এবং বলছে যে কাস্ট সিস্টেম ইন্ডিয়ার এতগুলো মানুষকে অর্গানাইজ করার জন্য আসলে হয়তোবা কিছু খারাপ থাকলেও ভালো জিনিস ছিল, এটাই হয়তোবা গান্ধী বলছে, তাই না? নেক্সট একটা রেড ট্যাব আসলো, একটা স্ট্যাটিস্টিক দেখি। 20 years later, despite a spectacular GDP growth rate which has recently slowed down, the new economic policies have led to the concentration of wealth in fewer and fewer hands. Today, India's 100 richest people own assets equivalent to 1/4 of its celebrated GDP. In a nation of 1.2 billion, more than 800 million people live on less than 20 rupees a day. Giant corporations virtually own and run the country. Politicians and political parties have begun to function as subsidiary holdings of big business. না, এটা তো আমাদের অঞ্চলের প্রায় সব দেশের ক্ষেত্রেই সত্য। Oligarchy. সেটাই। এবং এটা এখন বড় বড় দেশের ক্ষেত্রেও সত্য হতে চলেছে। ট্রাম্প মামা। ওকে, তাহলে নেক্সট আরেকটা রেড ট্যাব, more statistics. Brahmins form no more than 3.5% of the population of our country. Today, they hold as much as 70% of government jobs. I presume the figure refers only to gazetted posts in the senior echelons of the civil service from the rank of deputy secretaries upward. Out of 500, there are 310 Brahmins, that is 63%. Of the 26 state chief secretaries, 19 are Brahmins. Of the 27 governors and lieutenant governors, 13 are Brahmins. Of the 16 Supreme Court judges, 9 are Brahmins. Of the 330 judges of high courts, 166 are Brahmins. Of 140 ambassadors, 58 are Brahmins. Of the total 3,300 IAS officers, 2,376 are Brahmins. They do equally well in electoral posts. Of the 508 Lok Sabha members, 190 were Brahmins. Of 244 in the Rajya Sabha, 89 are Brahmins. These statistics clearly prove that this 3.5% of Brahmin community of India
holds between 36% to 63% of all the plum jobs available in the country. How this has come about, I do not know, but I can scarcely believe that it is entirely due to the Brahmins' higher IQ. এই জন্যই তারা সেন্সাস করে না, তাই না নাকি? ওকে, কিছু না বলার থাকলে নেক্সট স্ট্যাটিস্টিকে যাই। আমরা এখন পর্যন্ত 13 মিনিট হলো পডকাস্টে। In 2006, the CSDS did a survey on the social profile of New Delhi's media elite. Of the 315 key decision makers surveyed from 37 Delhi based Hindi and English publications and television channels, almost 90% of the decision makers in the English language print media and 79% in television were found to be quote unquote upper caste. Of them, 49% were Brahmins. Not one of the 315 was a Dalit or an Adivasi. Only 4% belonged to caste designated as Shudra, and 3% were Muslim, who make up 13.4% of the population. এটার ব্যাপারে কিছু বলার আছে? হ্যাঁ, এটা এখন আরো কমে গেছে, যদিও ইন্ডিয়াতে মুসলমানের সংখ্যা 15%, কিন্তু গভর্নমেন্ট জবে তাদের পার্টিসিপেশন হচ্ছে less than 2%. আর জিনিসটা কি বাংলাদেশে মিররড হয়? বাংলাদেশে হিন্দুদের রাইটস না, এখানে ধরো হিন্দুর সংখ্যা বলা হয় যে 8 থেকে 9%, কিন্তু মোর দেন 15% গভর্নমেন্ট জব, মানে রিভার্স তারা তো অবস্থা আছে। বাংলাদেশে। হ্যাঁ, এবং কোনো ধরনের ডিসক্রিমিনেশনের শিকার তারা হবে বলে আমি দেখি নাই। If anything, যদি তাদের সাথেই তারা থাকে। 9% or 15% হয় তাহলে not only discrimination না, if anything বাংলাদেশে affirmative action আছে হিন্দুদের জন্য। এটা কি ভুল নাকি বলো? না, তা হয়তো বলা যাবে না। তবে যোগ্যতা থাকলে কেউ বঞ্চিত হচ্ছে না আর কি, তারা উপরে উঠতে পারছে। ভালো। There is one government department in which Dalits are overrepresented by a factor of 6. Almost 90% of those designated as sweepers, who clean streets, who go down manholes and service the sewage system, who clean toilets and do menial jobs and employed by the government of India, are Dalits. Even this sector is up for privatization now, which means private companies will be able to subcontract jobs on a temporary basis to Dalits for less pay and with no guarantee of job security. Of course, to be surprised now, statistic এক জায়গার মধ্যে দালিতরা গভর্নমেন্টে ওভার রিপ্রেজেন্টেড। এই জন্যই তো তারা এই কাস্ট সিস্টেমটা করেছে, যাতে করে এই কাজগুলো কাউকে দিয়ে করাই নেওয়া যায়। মানে ঘুষ অফ করার ভয়ে এই অমানবিক সিস্টেমটা আর্যরা তৈরি করছে। ঘুষ অফ করার যত কাজ আছে সেগুলো কিছু মানুষকে দিয়ে করে অন্যরা যাতে আরামে থাকতে হবে, সেটাই। ওকে, তো নেক্সট একটা ব্লু ট্যাব, মানে জাস্ট একটা কাহিনী, বাট এখানে অ্যাকচুয়ালি স্ট্যাটিস্টিক দেখতে পাচ্ছি। Railways is one of the biggest employers of manual scavengers. Its 14,300 trains transport 25 million passengers across 65,000 kilometers every day. Their shit is funneled straight onto the railway tracks through 172,000 open discharge toilets. This shit, which must amount to several tons a day, is cleaned by hand without gloves or any protective equipment exclusively by Dalits. While the prohibition of employment as manual scavengers and their Rehabilitation Bill 2012 was cleared by the cabinet and by the Rajya Sabha in September 2013, the Indian Railways has ignored it. With deepening poverty and the steady evaporation of government jobs, a section of Dalits has to fiercely guard its permanent state employment as hereditary shit cleaners
against predatory interlopers. তো এমন মনে করে না যে তারা নিজেদেরকে খুব দুর্ভাগ্যবান মনে করতেছে, এই পায়খানা সাফ করার জবটাও তারা কামড়া কামড়ি করে ধরে রেখেছে। এতই করুণ পৃথিবী আসলে খুবই নিশ্চয় একটা জায়গা। Blue tab. The exponential decay of the radioactive atom of caste means that Brahmanism is practiced not just by the Brahmin against the Kshatriya or the Vaishya against the Shudra or the Shudra against the untouchable, but also by the untouchable against the unapproachable against the unseeable. It means there is quotient of Brahmanism in everybody. Regardless of which caste they belong to, it is the ultimate means of control in which the concept of pollution and purity and the perpetration of social as well as physical violence, an inevitable part of administering an oppressive hierarchy, is not just outsourced, but implanted in everybody's imagination, including those at the bottom of the hierarchy. মানে বেসিক্যালি বলতেছে যে জিনিসটা যে জাস্ট একটা গ্রুপ সবাইকে দাবায় রাখতেছে এই না, সবাই সবাইকে দাবায় রাখার একটা মেন্টালিটি। আচ্ছা, who are those unseeable and unapproachable? দালিতদের মধ্যেও আরো ভাগ আছে, একজনকে ধরা যায় না, একজনকে দেখাই যায় না, মেবি এটাই খুলছে। এরা কারা, তার বর্ণনা কি আছে এই বই? এই বইয়ের মধ্যে ওই ডিটেইলসটা আসলে এটা আর একটু রিসার্চ করতে হবে হয়তো। Okay, আরেকটা blue tab মানে general point. Sadly, caste prejudice in the subcontinent trumps religious belief. Though their scriptures do not sanction it, elite Indian Muslims, Sikhs, and Christians all practice caste discrimination. Pakistan, Bangladesh, and Nepal all have their own communities of untouchable sweepers. So does Kashmir, but that's another story. Bangladeshe কি এরকম মেথর শ্রেণীর মানুষ আছে যারা যুগ যুগ ধরে শুধু গই সাফ করে যায়? হ্যাঁ, মেথর শ্রেণীর মানুষ আছে, কিন্তু এরা তো সম্ভবত ওই দলিত শ্রেণীর মানুষই। মুসলিম কিছু আছে কিনা দলিত শ্রেণীর মানুষ হলে তারা বাংলাদেশে মুক্ত হওয়া উচিত না, যদি চায় যে তারা গুসাফ করবে না, এই ফ্রিডম তো তাদের। হ্যাঁ, বাংলাদেশে এই ধরনের কোনো বাধ্যবাধকতা নাই, কিন্তু সোশ্যাল প্রেসার। হ্যাঁ, কিছু কিছু জায়গা আছে যেখানে তারা থাকে, মেথররা থাকে, এবং তাদের বোধহয় অন্য কোনো জবে যাওয়ার বা এদের কোনো অ্যাম্বিশনই নাই আসলে জীবনে। এখান থেকে মানুষজন কোনো পড়ালেখা করা বা অন্য কোনো জবে যাওয়া সেটাও হয়তো চিন্তা করে না। প্লাস হইল কিছু কাস্ট জাতীয় জিনিস মুসলমানদের মধ্যেও যে নাই তা না। মনে করো, যদিও আমাদের মধ্যে এটা নিষিদ্ধ, কিন্তু তারপরেও অনেকে যারা মাছ শিকার করে জেলে বা অন্যান্য এই ধরনের জব করে, এদেরকে একটু নিচু জাতি হিসেবে দেখা হয়, which is not right in Islam. যেহেতু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফার্স্ট পারসন ইন হিস্ট্রি ডিক্লেয়ার করেছে কোনো এক মানুষ অন্য মানুষের থেকে সুপিরিয়র না, বেসড অন আরব ভার্সেস নন আরব, কালো ভার্সেস সাদা। একজন মানুষ আরেকজন মানুষের থেকে ভালো হয় পায়েটি দিয়ে, তাকওয়া দিয়ে। সো আরেকটা গ্রিন ট্যাব আসলো, একটা কোটেশন। To keep up the so এটা quotation code থেকে, in 1939 M.S. Golwalkar, who succeeded Hedgewar as the head of the RSS কি? Just বলো নামটা। রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংস্থা, যেটা বিশ্ব হিন্দু পরিষদের মানে মোটামুটি বলতে পারো তাদের ইয়ুথ বা ওয়ারিয়র উইং বলতে পারো আর ওই জাতীয় আর কি। So the RSS subsequently declared that India was a Hindu nation and that Muslims in India were the equivalent of the Jews in Germany. In 1939, M.S. Golwalkar, who succeeded Hedgewar as the head of the RSS, wrote in what is regarded as the RSS Bible, "We or our nationhood defined.
To keep up the purity of its race and culture, Germany shocked the world by purging the country of the Semitic races, the Jews. Race pride at its highest has been manifested here, a good lesson for us in Hindustan to learn and profit by. তো এটা তো আর কোনো কিছু মানে লুকাটুকার কিছু নাই, বইতে প্রিন্ট করে ডকুমেন্ট করে, তবুও মানুষ যে কেমনে প্রিটেন্ড করে এটাই না প্রিটেনশন না, তো ওই ফিলসফিটাই তো এখন আবার ফিরে আসতেছে। সেই ইন্ডিয়াতে তুমি এখন যে মুসলমানদের প্রতি যে অত্যাচার বা অপারেশন দেখতে পাচ্ছ, এগুলো হলো মানুষজন আবার ওই ওই গোলওয়ালকারের আদর্শে উজ্জীবিত হচ্ছে সেই কারণে। এবং যদিও বলা হয় যে জিন্না দ্বিজাতিত্বের ভিত্তিতে ইন্ডিয়া পাকিস্তান ভাগ করার জন্য দায়ী, কিন্তু প্রকৃতপক্ষে এই দুই জাতি এবং দুই জাতির মধ্যে দেশটা মূলত হিন্দুদের, হিন্দু জাতি হচ্ছে সুপিরিয়র আর মুসলিমরা হচ্ছে ম্লেচ্ছ, এই ধরনের ধারণা তৈরি করা এবং স্প্রেড করা, এটা এই বিশ্ব হিন্দু পরিষদ, RSS, গোলওয়ালকার, সাভারকার এরাই করেছে। রবীন্দ্রনাথই তো ঢাকার মানুষকে মেলেচ্ছ জাতি মনে করতেন না, তার সম্পর্কে এটা এক ধরনের অতিকথন স্ল্যান্ডার নাকি, সে তো প্রোগ্রেসিভ মানুষ ছিলেন। এটা আবার হলো অতি সাম্প্রদায়িক মুসলমান যারা আছে তারা হিন্দু নাম দেখেই তাকে পচানোর একটা চেষ্টা করে। One of the earliest political victories for the NIC came in 1895 with the solution to what was known as the Durban post office problem. The post office had only two entrances, one for blacks and one for whites. Gandhi petitioned the authorities and had a third entrance open so that Indians did not need to use the same entrance as the Kafirs. এটাই বেসিক্যালি আমি তোমাকে ওই যে উদাহরণগুলোর কথা বলছিলাম না পডকাস্টের প্রথমে, যে গান্ধী সাউথ আফ্রিকাতে তার সোশ্যাল অ্যাক্টিভিজমের মেইন ফার্স্ট অ্যাচিভমেন্ট কি ছিল, যে সাউথ আফ্রিকা অ্যাপার্থাইড, ওখানে একটা কালোদের জন্য একটা সাদাদের জন্য, সে সাদা কালো এটা ভেঙে না দিলে তার অ্যাচিভমেন্ট ছিল যে থার্ড আর একটা দরজা করার, যাতে ইন্ডিয়ানদেরকে কালোদের সাথে না যেতে হয়, কারণ তার মধ্যে ওই রেসিজমটা বহাল ছিল। অর্থাৎ আমরা যে অনেকেই জানি বা বলি যে গান্ধী ওখানে বর্ণবাদের বিরুদ্ধে সংগ্রাম করেছিলেন, প্রকৃতপক্ষে বিষয়টা ঠিক ওই রকম ছিল না। উনি বর্ণবাদ যেই ফর্মে ছিল সেই ফর্মটার হয়তো বিরোধিতা করেছেন, বাট তার নিজেরও বর্ণবাদী একটা ধারণা ছিল, কারণ উনি এক দরজার কথা বলেন নাই। কালোদেরকে উনিও ব্রাউনদের থেকে একটু নিচু বলে মনে করতেন হয়তোবা। Okay, next, arekta green tab money quotation. In 1901, with the Boer War now behind him, Gandhi spoke of how the objective of the Natal Indian Congress was to achieve a better understanding between the English and the Indians. He said he was looking forward to an imperial brotherhood towards which everyone who was the friend of the empire should aim. এটা দিয়ে আই গেস আসলে মেবি দেখা যাচ্ছে যে গান্ধী আসলে চেষ্টা করতেছিল যে ব্রিটিশদের মতনই আর কি নিজে হওয়ার, সে ব্রিটিশদের বিরুদ্ধে যে তা না, সে নিজেই ব্রিটিশ হতে চাচ্ছিল আর কি। নেক্সট আরেকটা কোটেশন. On 14th April 1906, Gandhi wrote again in Indian opinion translated from Gujarati, "What is our duty during these calamitous times in the colony? It is not for us to say whether the revolt of the Kafirs, Zulus is justified or not. We are in Natal by virtue of British power. Our very existence depends on it. It is therefore our duty to render whatever help we can." There was a discussion in the press as to what part the Indian community would play in the event of an actual war. We have already declared in the English columns of this journal that the Indian community is prepared to play its part, and we believe that we did during the Boer War should also be done now. So basically, South Africaর মধ্যে যখন কালোরা সাদাদের বিরুদ্ধে রেবেল করতে চেয়েছে, গান্ধী কেস মেক করতে চাচ্ছে যে আমরা সাউথ আফ্রিকাতে আসছি সাদাদের পাওয়ারে,
কালো আর সাদাদের মধ্যে যদি যুদ্ধ হয়, ইন্ডিয়াদের সাইড নেওয়া উচিত সাদাদের। সেই নাকি হচ্ছে আমাদের রেভলিউশনারি চ্যাম্পিয়ন। না, কিন্তু আরেকটা জিনিস হচ্ছে, এই সময়ে দাঁড়ায় মনে করো 100 বছর আগের যে পার্সপেক্টিভ যে পৃথিবী ছিল, সেটাকে ইমাজিন করা একটু কষ্টকর। আসলে ওই সময় এই দৃষ্টিভঙ্গি থেকে পুরোপুরি বের হয়ে আসা কতজন লোকের পক্ষে বা সম্ভব ছিল, অথবা সেটা সেই প্রত্যাশাও কতটা প্র্যাকটিক্যাল ছিল, এটাও একটু চিন্তা করা দরকার। তা অবশ্য ঠিক। All right, moving on to the next quotation. The man who could not bear to even share the entrance to a post office with Kafirs now had to share a prison cell with them. We were all prepared for hardships, but not quite for this experience. We could understand not being classed with the whites, but to be placed on the same level with the natives seemed to be too much to put up with. I then felt that Indians had not launched our passive resistance too soon. Here was further proof that the obnoxious law was meant to emasculate the Indians. Apart from whether or not this implies degradation, I must say it is rather dangerous. Kafirs, as a rule, are uncivilized, the convicts, even more so. They are troublesome, very dirty, and live almost like animals. Basic dehumanization coming from Gandhi's mouth about black Exactly. people in Africa. Next. Alright. Then the infamous story about how Gandhi would not eat anything from lower caste people, people he sought to champion, ironically. In his History of the Balmiki Workers of Delhi, the scholar Vijay Prasad says when Gandhi staged his visits to the Balmiki colony on Mondir Marg, formerly Reading Road, in 1946, he refused to eat with the community. That is a lower caste community. You can offer me goat's milk, he said, but I will pay for it. If you're keen that I should take food prepared by you, you can come here and cook my food for me. Valmiki elders recount tales of Gandhi's hypocrisy, but only with a sense of uneasiness. When a Dalit gave Gandhi nuts, he fed them to his goat, saying that he would eat them later in the goat's milk. Most of Gandhi's food, nuts, and grains came from Birla House, presumably an upper caste house. He did not take these from the Dalits. Radical Balmikis took refuge in Ambedkarism, which openly confronted Gandhi on these issues. Okay, another blue tab. So Ambedkar never forgot Gandhi's response to the Mahad Satyagraha, which was basically a non-violent protest by the Dalits about the right to drink from the same well as everyone else in the same city that they were living in. Writing in 1945 in What Congress and Gandhi Have Done to the Untouchables, he said, the Untouchables were not without hope of getting the moral support of Mr. Gandhi. Indeed, they had very good ground for getting it, for the weapon of Satyagraha, the essence of which is to melt the heart of the opponent by suffering, was the weapon which was forged by Mr. Gandhi and who had led the Congress to practice it against the British government for winning Swaraj, self-independence. Naturally, the Untouchables expected full support from Mr. Gandhi to their Satyagraha against the Hindus, the object of which was to establish their right to take water from public wells and to enter public Hindu temples. Mr. Gandhi, however, did not give his support to the Satyagraha. Not only did he not give his support, he condemned it in strong terms. বেসিক্যালি এখানে কয়েকজন মানুষ তারা একই কুয়া থেকে পানি নিতে চায়, একই মন্দিরে ইবাদত করতে চায়,
ওই জিনিসটার জন্য তারা নন ভায়োলেন্ট প্রোটেস্ট করছে। গান্ধীর শিক্ষা দেওয়া পথ অনুযায়ী কিন্তু গান্ধী ওটা তো সাপোর্ট করলোই না, বরঞ্চ সে ওটা কন্ডেম করলো। তারপর এখানে আরেকটা দেখা যাচ্ছে যে একজন দালিত লিডার শেষমেশ শুনেন কোটটা, "The Mahatma is taking his life for our sake, and if he dies for the next thousands of years, we shall be where we have been, if not worse. There will be such a strong feeling against us that we brought about his death that the mind of the whole Hindu community and the whole civilized community will kick us downstairs further still. I'm not going to stand by you any longer. I will join the conference and find a solution, and I will part company from you." What could Ambedkar do? He tried to hold out with his usual arsenal of logic and reason, but the situation was way beyond all that. So basically, দালিতদেরকে হেল্প করার জন্য গান্ধী হয়তো বা হাঙ্গার স্ট্রাইক করছে, কিন্তু এমন পর্যায়ে পৌঁছে গেছে যে দালিত লিডাররা বলছে যে আচ্ছা যাক আমরা ইয়ে করে ফেলি, নাহলে সে যদি অ্যাক্সিডেন্টালি মরে যায়, ভিকটিম ব্লেমিং যেটা বলে। লাস্ট কোটেশন, তো এটা একটা গান্ধী আর প্রিজুমেবলি আর একজন খ্রিস্টান মিশনের একটা কথোপকথন ইন্টারভিউর একটা পার্ট। "They have certainly not the intelligence to distinguish between Jesus and Muhammad and Nanak and so on. If Christians want to associate themselves with this reform movement, they should do so without any idea of conversion. J.M. Apart from this unseemly competition, should they not preach the gospel with reference to its acceptance?" Gandhi. "Would you, Dr. Mott, preach the gospel to a cow? Well, some of the untouchables are worse than cows in understanding. I mean, they can no more distinguish between the relative merits of Islam and Hinduism and Christianity than a cow. You can only preach through your life." Gandhir Mate. "The rose does not say, 'Come and smell me.'" So, এটা থেকে নেকেড রেসিজম তো আর কিছু হইতে পারে না আসলে। আসলে এটা রেসিজম বলা যায় না, বাট কোনো একটা ইজম। যাক, থ্যাংক ইউ আমাকে এই রিভিউতে ডাকার জন্য। এটা অত্যন্ত সুন্দর একটা বই, অত্যন্ত ইনফরমেটিভ এবং খুব সুন্দরভাবে লেখা, যাতে করে আমরা আমাদের এই অঞ্চলের ইতিহাস, সমাজ ব্যবস্থা, আমাদের নেতৃবৃন্দ, আমাদের মানুষজন তাদের ভিউজ সম্পর্কে জানতে পারলাম। এটা ইতিহাস না, এটা আই হোপ কন্টেম্পোরারি ইভেন্টসের সাথেও রেলেভেন্ট। থ্যাংক ইউ তোমার সময় দেওয়ার জন্য।